আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা ৩ টি শর্ট নোটস বা শর্ট কোয়েশ্চেনস পড়ব এবং লাইন বাই লাইন আলোচনা করব। প্রথমটি হচ্ছে ক্যান্টারবেরি টেলস এবং কোন ৩ টি পড়বে এটা মূলত ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্প সহ লেখা থাকবে। অর্থাৎ তোমার শুধু একটি প্রয়োজন হলে ডেসক্রিপশনে লেখাতে ক্লিক করলে ওটা দেখতে পারবে। তো আমরা প্রথম যেটা পড়বো ক্যান্টারবেরি টেলস, দেন আমরা পড়বো হচ্ছে এটা দরকার নেই। আমরা পড়বো নিওক্লাসিসিজম, হোয়াট ইজ নিওক্লাসিসিজম অথবা রাইট এ শর্ট নোট অন নিওক্লাসিসিজম এভাবে আসতে পারে এক্সামে। অ্যান্ড দেন দ্য থার্ড ওয়ান ইজ লিরিক্যাল ব্যালাডস। এবং এই ৩টি টপিক নিয়েই আমি বিস্তারিত আমি বোর্ডে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ জাস্ট আলোচনা। সেটা অবশ্যই তোমরা দেখে নিবে, তাহলে এগুলো লাইন বাই লাইন পড়ার সময় আরো ভালো বুঝবে। তো চলো সরাসরি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসি। ক্যান্টারবেরি টেলস, হোয়াট ইজ ক্যান্টারবেরি টেলস? আমি বলেছিলাম ক্যান্টারবেরি একটা জায়গার নাম, টেল মানে গল্প, অর্থাৎ ক্যান্টারবেরি টেল বা ক্যান্টারবেরির গল্প নিয়ে লেখা জিওফ্রে চসারের একটি বই, গল্পের বই একটি। দ্য ক্যান্টারবেরি টেলস ইজ জিওফ্রে চসারস মোস্ট সেলিব্রেটেড ওয়ার্ক। চসারের লেখা সবচেয়ে বিখ্যাত একটি বই এটি। প্রবাবলি ডিজাইন্ড ইন 1387, হতে পারে এটা 1387 সালে লেখা হয়েছে, অ্যান্ড এক্সটেন্ডিং টু 17,000 লাইন্স ইন প্রোজ অ্যান্ড ভার্স অফ ভেরিয়াস মিটার। এখানে কবিতা বা গদ্য স্টাইলে টোটাল 17,000 লাইন লেখা হয়েছে, কিছু কাব্যিক স্টাইলে কবিতার মতো করে, কিছু গল্পের মতো করে। দ্য জেনারেল প্রোলগ ডেসক্রাইব, আচ্ছা জেনারেল প্রোলগ মানে কি? আসলে ক্যান্টারবেরি টেলস যে গল্পটা বা যে বই শুরুর আগে রাইটাররা আগে প্রোলগ লিখতো, যে আমরা এই বইয়ে এভাবে ওইভাবে এই জিনিস লিখবো, সেই প্রোলগের কথা বলছে। দ্য জেনারেল প্রোলগ ডেসক্রাইবস দ্য মিটিং অফ 29 পিলগ্রিমস। জেনারেল প্রোলগটা বলেছে যে আমরা 29 জন পিলগ্রিমের গল্প বলবো। ইন দ্য টাবার্ড ইন অ্যাট সাউথওয়ার্ক। সাউথওয়ার্ক মনে না থাকলে দরকার নেই, টাবার্ড ইন লিখে দিবা, যে টাবার্ড ইনে তারা 29 জন পিলগ্রিম মিট করবে। দ্য পোয়েট অলসো জয়েন দেম, আমাদের রাইটার নিজেও ওখানেই জয়েন করবে। দ্য ওনার অফ দ্য টাবার্ড ইন প্রপোজ দ্যাট দ্য পিলগ্রিম শুড মেক দ্য জার্নি ইন্টারেস্টিং। টাবার্ড ইনের মালিক বলেছে যে এই জার্নিটাকে ইন্টারেস্টিং করার জন্য কি করবো, বাই টেলিং 4 স্টোরিজ ইজ, প্রত্যেকে 4টে করে গল্প বলবো। 2 অন দ্য ওয়ে টু ক্যান্টারবেরি, অর্থাৎ 2টো ক্যান্টারবেরি যাওয়ার পথে, অ্যান্ড 2 অন দ্য ওয়ে ব্যাক, এবং ফেরার পথে 2টো করে গল্প প্রত্যেকে বলবো। এটা কোথায় থাকে? জেনারেল প্রোলগে লেখা। হি অলসো ডিক্লেয়ার্ড দ্যাট হি শুড অ্যাকম্প্যানি দেম, তিনি আরো বলেছেন যে হি উড অ্যাকম্প্যানি দেম অ্যান্ড অ্যাওয়ার্ড, বলছে যে আমি নিজেও মালিক ওদের সাথে থাকবে এবং কি করবে, অ্যাওয়ার্ড করবে। অ্যাওয়ার্ড মানে পুরস্কার দেওয়া। এ ফ্রি সাপার মানে ডিনার, রাতের খাবারটা ফ্রি খাওয়াবে যার গল্পটা সুন্দর হবে আর কি। সাপার অন দেয়ার রিটার্ন টু দ্য টেলার অফ দ্য বেস্ট স্টোরি, যে সবচেয়ে সেরা গল্প বলেছে তাকে রাতে কোনো একটা ইনে গিয়ে খাবার খাওয়াবে ফ্রিতে আর কি, মানে তার খরচটা ওনারা দিয়ে দেবে, টাবার্ডিনের মালিক। চসার কুড নট কমপ্লিট দ্য ক্যান্টারবেরি টেলস বিফোর হিজ ডেথ, নিজের মৃত্যুর আগে আমাদের রাইটার চসার এই পুরো গল্পটিকে লিখে শেষ করতে পারেনি। দ্য ওয়ার্ক, এই লেখাটি বা এই বইটি, রিমেন্স আনফিনিশড, এটা অসমাপ্ত রয়ে যায়। অনলি 23 পিলগ্রিমস টেল স্টোরিজ, মাত্র 23 জন মানুষ এখানে গল্প বলে বা গল্প বলা হয়, 29 জন বলতে পারে না। তার আগে রাইটার লেখা স্টপ হয়ে যায়। There are only 24 stories told together, এবং টোটাল গল্প হয় মাত্র 24টা। চসার নিজের গল্প, চসারের গল্প আছে 2টো। In the scheme মানে পরিকল্পনা, in the scheme the stories are linked by narrative changes between the pilgrims and by prologues and epilogues to the tales. এই গল্পের ন্যারেটিভ মানে গল্প, ঠিক আছে, গল্পগুলোর সাথে যে পরিবর্তনটা, ঠিক আছে, পিলগ্রিমদের মধ্যে বা প্রোলগের সাথে এই গল্পের কিছু কিছু অংশে চেঞ্জ হয়, বাট ইন দিস রেসপেক্ট দ্য ওয়ার্ক ইজ অলসো ইনকমপ্লিট। আর এই ক্ষেত্রেও বলা যায় যে গল্পটা ইনকমপ্লিট। আসলে এই অংশটা পুরোপুরি হুবহু লাইন বলার দরকার নেই, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মানে প্রোলগে যেরকম ভাবে বলছে যে এইভাবে বলা হবে এইরকম, ওইটাও পুরোটা কমপ্লিট করা হয় না, কারণ গল্পর বইটাই তো সম্পূর্ণ না, ঠিক আছে। আরো সময় দিলে বা আরো সময় উনি পেলে হয়তো এটাকে ওনার প্ল্যান মতো কমপ্লিট করতে পারতেন। Among the tales, গল্পগুলোর মধ্যে টোল্ড বাই ভেরিয়াস পিলগ্রিমস, বিভিন্ন রকম পিলগ্রিম বা তীর্থযাত্রী এই গল্পগুলো বলেছে। দ্য মোস্ট রিমার্কেবল আর, সবচেয়ে বিখ্যাত গল্পগুলো ছিল দ্য নাইটস টেল অ্যান্ড দ্য নানস প্রিস্ট টেলস। নাইটস টেল এবং নানস প্রিস্ট টেল নামক দুটো যে গল্প, এই দুটো ছিল সবচেয়ে বিখ্যাত গল্প।
দ্য ক্যান্টারবারি টেল ইজ রিয়েলি এ গ্রেট ওয়ার্ক। এই দুটো নাম একটু মুখস্থ রাখবা। ক্যান্টারবারি টেল একটা ভালো বই বা ভালো একটা ওয়ার্ক বলতে বই বা লিখনি বোঝায়। ইন দ্য ওয়ার্ডস অফ এডওয়ার্ড আলবার্ট একজন ক্রিটিক, উনি বলেছেন, ইভেন ইটস ইনকমপ্লিট স্টেট দ্য ওয়ার্ক ইজ এ স্মল লিটারেচার ইন ইটসেলফ। বলছে যদি এই লেখাটা কমপ্লিট না, তারপরে এটা একটা সেরা বই, সেরা গল্প। ঠিক আছে? অ্যান্ড অলমোস্ট আনমেজার্ড অ্যাবান্ডেন্স অফ ভ্যারাইটি অফ হিউমার, এখানে মাপা যায় না এরকম, মানে আনমেজার্ড, মেজার করার মতো না, এর চেয়ে অনেক বেশি ভ্যারাইটিস অফ হিউমার আছে। অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে, হিউমার মানে হচ্ছে আনন্দ। এর মধ্যে আসলেই আনন্দ, তারপর যে কমেডি টাইপ, সিরিয়াস বিষয় সবই ছিল। যেমন একটা ছিল হচ্ছে তোমার নান্স প্রিস্টেলের মধ্যে ছিল হচ্ছে আরেকটা ছিল হচ্ছে তোমার ওই যে মোরগের গল্প। ঠিক আছে? একটা মোরগ তার বউ মুরগিকে নিয়ে কিভাবে কি করছে, ওখানে দেখা যাচ্ছে মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু বিষয়টা অনেক ইন্টারেস্টিং, সুন্দর ছিল। অ্যান্ড প্যাথোস মানে হচ্ছে নিয়ম কানুন, কিভাবে জীবন চালনা করা উচিত, এই টাইপের আর কি। অফ ন্যারেটিভস অ্যান্ড ডেসক্রিপশন অফ ডায়ালগস অ্যান্ড ডাইগ্রেশন, এখানে গল্পগুলো ছিল অসাধারণ সুন্দর, ডেসক্রিপশনটাও ছিল তাই, ডায়ালগটাও ছিল তাই। ডাইগ্রেশনটা মনে হচ্ছে একটা গল্প বলতে বলতে অন্য একটা ঘটনাতে নিয়ে আসছে সেটা। তো এই পুরো অংশটি হচ্ছে একটা কোটেশন। এটা লিখলে হুবহু লিখতে হয়, না লিখলে পুরোটাকে হচ্ছে এডওয়ার্ড অ্যালবার্ট যেভাবে বলছে ওইভাবে নিজের ভাষাতে লিখতে হবে। তাহলে এই পুরো বইটা, ক্যান্টারবারি টেলসটা কি? ইটস আ মিরর অফ কন্টেম্পোরারি লাইফ। তৎকালীন মানুষের জীবনের হচ্ছে একটা আয়না হচ্ছে এই গল্প। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ। আর এটা নিয়ে তো আমার এমনিতে বাংলায় আলোচনা ওটা রয়েছে, সে ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর আশা করি এই ভিডিওটি যারা দেখছো তারা সবাই আমার কোর্স নিয়েছো। যদি কোনোভাবে কোর্সের বাইরে ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে কোর্স নিয়ে নিবে। এবারে আমরা পেলাম হচ্ছে হোয়াট ইজ নিও ক্লাসিসিজম। যদিও আমার কথা ছিল হচ্ছে এটা নোট থেকে বা শিট থেকে দিব, তো সেটা এবছর আর দিচ্ছি না, পরের বছর দিব। দ্য টার্ম নিউ ক্লাসিসিজম ইজ এ কম্বিনেশন অফ টু ওয়ার্ডস। নিউ ক্লাসিসিজম শব্দটা বা এই কথাটি হচ্ছে দুটো ওয়ার্ডের কম্বিনেশন, নিও এবং ক্লাসিক। নিও মানে কি? নিও মানে নতুন, তোমাদের শিখিয়েছি। The word neo has been derived from the Greek words neos. Neo শব্দটা এসেছে নিওস থেকে, which means young or new. নিউজ বলি না আমরা, নিউজ খবর, ওটার অর্থ কিন্তু এই নতুনই। যাক, while the word classic according to the Webster dictionary অনুযায়ী ক্লাসিক শব্দের অর্থ হচ্ছে refers to the style and work of ancient author of Greece and Rome. গ্রিস এবং রোমের যে লেখকরা, তাদের যে লেখালেখি, সেটার স্টাইল এবং ওই লেখালেখিটাকেই বলা হয় ক্লাসিক। To combine these words, এই দুটো ওয়ার্ডকে, নিও এবং ক্লাসিক দুটো ওয়ার্ডকে কম্বাইন করলে we get the meaning of neoclassicism. neoclassicism আমরা অর্থটা পেয়ে যাই। অর্থটা কি? as the rebirth and restoration of classicism. restoration of classicism, ক্লাসিসিজমের রিস্টোরেশন মানে পুনরুদ্ধার। ঠিক আছে? হেন্স অতঃপর নিওক্লাসিসিজম ইজ দ্য মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আচ্ছা, আমি একটু নিওক্লাসিজমটাকে সংক্ষেপে বলি। রিস্টোরেশন অফ ক্লাসিসিজম মানে হচ্ছে প্রাচীনকালে রোমান এবং গ্রিসের যে রাইটাররা লেখালেখি করতো, সেই স্টাইলে সেইভাবেই লেখালেখি শুরু করে আবার নিউ ক্লাসিক্যাল এইজের যে রাইটাররা, অর্থাৎ ওই প্রাচীন স্টাইলে ওদেরকে কপি করে লেখা শুরু করে। তো সেটাকে বলা হচ্ছে নিউ ক্লাসিসিজম, অথবা নবজাগরণ বা নতুন করে তৈরি হয়েছে প্রাচীনকালের স্টাইলের লেখালেখি, যদি এটা টাইপের কপি। হেন্স অতঃপর নিউ ক্লাসিসিজম ইজ দ্য মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তাই এটা ইংলিশ লিটারেচারের একটা ইতিহাস। হুইচ লেইড ইমেন্স এমফাসাইজ অন রিভাইভাল অফ ক্লাসিক্যাল স্পিরিট, যেটা মূলত কি করছে? রিভাইভাল অফ ক্লাসিক্যাল স্পিরিট নিয়ে আসছে, অর্থাৎ ইমেন্স এমফাসাইজ, একটা খুবই বেশি গুরুত্ব। এমফাসাইজ মানে জোর দেওয়া, অর্থাৎ ক্লাসিক্যাল যে লেখালেখি ছিল, ক্লাসিক্যাল যে শক্তি স্টাইলটা ছিল, সেটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোথায়, কোন সময়? নিউ ক্লাসিক্যাল এজ, ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন 1680 টু 1750। এই সময়টার মধ্যে ক্লাসিক্যাল রাইটিংসকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। ইন দ্য এজ অফ পোপ এবং ড্রাইডেনের যে সময়টা, সেই সময়টাই তো মূলত। ইটস এ প্রোটোটাইপ অফ ক্লাসিসিজম। ক্লাসিসিজমেরই এক ধরনের হুবহু কপি বা আমরা সিমিলার টাইপ দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে হচ্ছে নর্মাল একটা উদাহরণ। রাইটার্স অফ দিস পিরিয়ড ইমেন্সলি এন্ডেভার্ড মানে হচ্ছে একদম মগ্ন হয়ে থাকা, ডুবে থাকা। আচ্ছা, প্রোটোটাইপ বা এন্ডেভার্ড, আমি যে মিনিংটা বললাম এটা 100% কারেক্ট, কিন্তু তোমরা দেখা যাবে যে ডিকশনারিতে হয়তো বা নাও মিলতে পারে, গুগলে সার্চ করবা। তাহলে দেখো, এই সময়কার রাইটাররা একটু বেশি মগ্ন ছিল বা ডুবে ছিল। কোথায়? টু ফলো দ্য ফুটপাথ অফ দ্য রাইটার্স অফ
দ্য পিরিয়ড অফ অগাস্টাস, এম্পায়ার অফ রোম, অর্থাৎ রোমের সাম্রাজ্যের যে রাজা, সেই মানুষটার বা ওই সময়কার যে রাইটাররা ছিল তাদের ফুটপাথ ফলো করতে পোপ এবং ড্রাইডেনের সময়কার রাইটাররা এন্ডেভর বা মগ্ন হয়েছিল। ঠিক আছে, হুইচ প্রডিউসড আনপ্যারালেলড রাইটার্স অ্যাজ হোরাস, যারা যে সময়টা প্রডিউস করেছে কি হোরাসের মতো লেখকরা, ভার্জিলের মতো লেখক, ওভিডের মতো লেখক। আমরা এই পুরো অংশটাকে একটু সহজ করে লিখি, চলো, এখানে একটু ফালতু করে লিখছে, আমরা লিখবো ইন দ্যাট টাইম অথবা ইন নিউ ক্লাসিক্যাল এজ দ্য রাইটার্স ট্রাইড টু ফলোস অথবা রাইটার্স ট্রাইড টু ইমিটেট দ্য রোমান অ্যান্ড গ্রিস রাইটার্স লাইক হোরাস, ভার্জিল, ডান্টে, হোমার। ঠিক আছে, এই সমস্ত রাইটারদেরকে ফলো করার চেষ্টা করতো। দ্যাট ইজ হোয়াই দ্য এজ অফ পোপ অ্যান্ড ড্রাইডেন ইজ অলসো কল্ড অগাস্টান এজ। এই কারণেই পোপ এবং ড্রাইডেনের এজটাকে অগাস্টান এজ বলা হতো। Neoclassical poet rebelled against the wild access of Elizabethans. নিউক্লাসিক্যাল এজের রাইটাররা কি করতো? রিবেল মানে বিদ্রোহ করা, তবে ওদের বিদ্রোহ খাতা কলমে। ওরা এলিজাবেথান এইজের যে একটা অ্যাক্সেস ছিল সেটাকে ওরা ফলো করতে চায়নি। অ্যান্ড দ্য ফ্যান্টাস্টিক এক্সট্রাভাগেন্সিস অফ মেটাফিজিক্যাল পোয়েটস, এবং মেটাফিজিক্যাল কবিরা যে স্টাইলে লেখালেখি করতো সেটাও ফলো করতে চায়নি। ঠিক আছে, ওরা একটু ভিন্নভাবে লেখালেখি করেছেন। দে হ্যাড এ গ্রেট রেসপেক্ট ফর ক্লাসিক্যাল রাইটার্স, তাদের সম্মান বেশি ছিল ক্লাসিক্যাল রাইটারদের প্রতি। অ্যান্ড ইমিটেটেড মাস ফ্রম দেম, এবং তাদেরকেই বেশি ইমিটেট করতো, বা ইমিটেট মানেও নকল করা, কপি করা, মিমিক্রি করা। অর্ডার, কারেক্টনেস অ্যান্ড এস্টাবলিশড রুলস, অর্ডার মানে শৃঙ্খলা, কারেক্টনেস অ্যান্ড এস্টাবলিশড রুলস ওয়ার কেয়ারফুলি অবজার্ভ, তৎকালীন সময়কার যে রুলসগুলো ছিল সেটাও তারা মানত। সেট, ফ্রেজেস অ্যান্ড রিজনস ওয়ার কমনলি ইউজড ইন পোয়েট্রি, এবং কবিতার মধ্যে তারা ফ্রেজ, তারপর হচ্ছে রিজন মানে হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই বিষয়গুলো লেখালেখিতে তারা রাখতো। কেন? কারণ এগুলো হচ্ছে ওই যে প্রাচীন যে নিউ ক্লাসিক্যাল এজ ছিল সেখানেও রাখা হতো। তো নিউ ক্লাসিক্যাল এজ নিয়ে যে আমার আগের ক্লাসটি সেটা না দেখে থাকলে এখনো সময় আছে, দেখে নিবে, তাহলে আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে তোমাদের। দেন আমাদের থার্ড যে পয়েন্টটি সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এটা সম্পর্কেও আগে থেকে ক্লাস দেওয়া আছে, দেখে নিবে। হোয়াট ডু নো অ্যাবাউট লিরিক্যাল ব্যালাডস? লিরিক্যাল ব্যালাড সম্পর্কে কি জানো, বা এটা একটা শর্ট নোট হিসেবে আসতে পারে, এটা নর্মালি ব্রড হিসেবেও অনেক সময় আসে। ওকে, লিরিক্যাল ব্যালাড ইজ এ কালেকশন অফ পোয়েমস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেলর কোলরিজ। লিরিক্যাল ব্যালাড হচ্ছে মূলত কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের দুজনের মিলে লেখা একটা কবিতার বই, কবিতা সমগ্র। ইট ওয়াজ পাবলিশড ইন 1798 and generally considered to have marked the beginning of English romantic movement in literature. ইংরেজি সাহিত্যে যে রোমান্টিক এজ শুরু হয়েছে, এই শুরুটা হয়তোবা ওনাদের কারণেই হয়েছে, এরকমটাই মার্ক করা হয় বা চিহ্নিত করা হয় তাদের এই লিরিক্যাল ব্যালাডসের কারণে। অর্থাৎ এই বইটা লেখার হাত ধরেই ইংরেজি সাহিত্যের লেখালেখির স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। মোস্ট অফ দ্য পোয়েমস অফ দ্য ফার্স্ট এডিশন ওয়ার রিটেন বাই ওয়ার্ডসওয়ার্থ। ফার্স্ট এডিশনের বেশিরভাগ কবিতাই লেখা ছিল ওয়ার্ডসওয়ার্থের। কোলরিজ কন্ট্রিবিউটেড অনলি 5 পোয়েমস টু দ্য কালেকশন। কোলরিজ হচ্ছে এখানে মাত্র 5টি কবিতা লিখেছিলেন। টোটাল কোলরিজ কবিতা লিখেছিলেন হচ্ছে 7 থেকে 8টি, ইনক্লুডিং ওয়ান অফ হিজ ফেমাস ওয়ার্কস রাইম অফ দ্য আনশেন্ট ম্যারিনার। এবং কোলরিজের লেখা একটা সেরা বই এই 5টি বইয়ের মধ্যে ছিল, সেটা হচ্ছে রাইম অফ দ্য আনশেন্ট ম্যারিনার। আচ্ছা, তোমাদের হচ্ছে কনফিউশন আসতে পারে যে কে কয়টা কবিতা লিখেছেন, সেটা আমি একটু বলে দিচ্ছি। এখানে মূলত এই লিরিক্যাল ব্যালাডস বইটা 2টা এডিশনে বের হয়। তো সব মিলে হচ্ছে আমাদের কোলরিজ লিখেছিলেন 7টির মতো কবিতা, আর ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন 15 থেকে 16টি। এটা একদম এক্স্যাক্টলি খুঁজে পাওয়া একটু মুশকিল, তবে হয়তো বা 15টি হবে, অর্থাৎ টোটাল হচ্ছে 23টি কবিতা। ঠিক আছে, তারপরে চলো আমরা পরের লাইনে চলে আসি। সেকেন্ড এডিশন ওয়াজ পাবলিশড ইন 1800। আমরা কিন্তু দুটো এডিশন মিলে বলেছি, তোমরা এখানে যদি 2-1টি কবিতা কম বেশি হয় তাহলে যে নাম্বার কাটা যাবে তা নয়, কারণ এই বিষয়গুলো অনেক ডিফিকাল্টি বলা যায়। তাহলে 1800 সালে পাবলিশ হলো সেকেন্ড এডিশন, ইন হুইচ, যেটাতে ওয়ার্ডসওয়ার্থ ইনক্লুডেড অ্যাডিশনাল পোয়েমস অ্যান্ড এ প্রিফেস ডিটেইলিং দ্য পোয়েটিক প্রিন্সিপালস। তোমাদেরকে যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যে এখানে পরবর্তী এডিশনের সাথে উনি আবার কি করে একটা প্রিফেস তৈরি করে, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, যেখানে পোয়েটিক্যাল প্রিন্সিপাল মানে হচ্ছে কবিতার রুলস, নিয়ম কানুন ব্যাখ্যা করে ওই বইতে। The preface to the second edition contains Wordsworth's famous definition of poetry as a spontaneous overflow of powerful feelings. এবং
উনি যে প্রিফেস বের করে সেকেন্ড এডিশনে, সেখানেই আমাদের এই যে বিখ্যাত এই যে কবিতার সংজ্ঞাটা আমরা পাই, পারলে এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। And his theory that poetry should be written in the language really used by men. এবং উনি আরেকটা থিওরি দেয় যে নর্মাল মানুষের, সাধারণ মানুষের যে ভাষা, সেই ভাষাতেই কবিতা লেখা উচিত। This preface is written by Wordsworth, was one of the first, and he is neither, কোথায় গেলাম, লাস্ট লাইনটা আবার পড়ি দেখো। তাহলে এখানে যে উনি বলেছেন আরো কি, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হবে, সাধারণ মানুষ যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটাই। দিস প্রিফেস, এই প্রিফেস রিটেন বাই ওয়ার্ডসওয়ার্থ, যেটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড একদম শুরুর দিকে মোস্ট ডিরেক্ট অ্যাটেম্প টু চ্যালেঞ্জ দ্য পপুলার পোয়েটিক প্র্যাকটিস। মানে এই প্রিফেসটাই তৎকালীন সময়ের সবচেয়ে প্রথম এমন একটা বই বা এমন একটা চ্যালেঞ্জ, যেটা আগেকার স্টাইলটাকে সরাসরি চ্যালেঞ্জ করে দেয় বা সরাসরি বাতিলের কথা বলে দেয়, যে ওই স্টাইলে লেখালেখি কবিতা হচ্ছে ফলো করা উচিত না, বা ওইগুলো আসলে কবিতা না। ঠিক আছে। অব দ্য 17 and 18 সেঞ্চুরি, 17 এবং 18 শতকের যে কবিতাগুলো, সেইগুলোকে ডিরেক্ট উনি বলে যে এইগুলো হচ্ছে মানে এইগুলোর চেঞ্জ করে আমাদের স্টাইলে লেখা যে কবিতা, সেগুলো হচ্ছে আসল কবিতা। অ্যান্ড অফার এ নিউ পোয়েট্রিক থিওরি, এবং একই সাথে কি করে, নতুন একটা পোয়েট্রিক থিওরি তৈরি করে, টু রিপ্লেস দেন, আগের কবিতাগুলোকে রিপ্লেস করার জন্য। ফর দিস রিজন, এই কারণেই ইট ইজ সেইড দ্যাট লিরিক্যাল ব্যালাডস মার্কস দ্য এন্ড অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এই কারণেই বলা হয় লিরিক্যাল ব্যালাড কি করেছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটাকে বাতিল করে দিয়েছে। লিরিক্যাল ব্যালাড যখন শুরু হয় তখন ওই ক্লাসিসিজম বা নিউ ক্লাসিক্যালিস্টটা হচ্ছে ধামাচাপা পড়ে যায়, ওটা নিয়ে আর লেখালেখি বা ওই স্টাইলের লেখালেখি বাদ হয়ে যায়। অ্যান্ড দ্য বিগিনিং অফ রোম্যান্টিক পিরিয়ড অফ লিটারেচার, এবং রোম্যান্টিক পিরিয়ড সাহিত্যে শুরু হয় এখান থেকেই। কোনখান থেকে, লিরিক্যাল ব্যালাডস বইটা পাবলিশের মাধ্যমে। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে বাকি আরো কিছু শর্ট কোয়েশ্চেন্স পড়বো, শর্ট নোটস পড়বো। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফিজ। আচ্ছা, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, যদি কোর্সের বাইরে কোনোভাবে দেখে থাকো তাহলে অবশ্যই কোর্সগুলো নিয়ে নিবে, ডিসক্রিপশনে সব বিস্তারিত দেওয়া আছে।